ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন। আজকের ভিডিওতে থাকবে নবম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাঙ্গালার ইতিহাস। বাঙ্গালার ইতিহাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বেলা 5টার সময় সিরাজদৌল্লা চৌপালায় চড়িয়া দুর্গ মধ্যে উপস্থিত হইলে ইউরোপীয়রা তাহার সম্মুখে নীত হইল। হলওয়েল সাহেবের 2 হস্ত বদ্ধ ছিল। নবাব খুলিয়া দিতে আজ্ঞা দিয়া তাহাকে এই বলিয়া আশ্বাস প্রদান করিলেন, তোমার একটি কেশও স্পৃষ্ট হইবেক না। অনন্তর বিস্ময় প্রকাশপূর্বক কহিলেন, এত অল্প সংখ্যক ব্যক্তি কীরূপে 400 গুণ অধিক সৈন্যের সহিত এতক্ষণ যুদ্ধ করিল। পরে এক অনাবৃত প্রদেশে সভা করিয়া তিনি কৃষ্ণদাসকে সম্মুখে আনিতে আদেশ করিলেন। নবাব যে ইংরেজ দিগকে আক্রমণ করেন, কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়া তাহার এক প্রধান কারণ। তাহাতে সকলে অনুমান করিয়াছিল তিনি কৃষ্ণদাসের গুরুতর দণ্ড করিবেন, কিন্তু তিনি তাহা না করিয়া তাহাকে এক মহামূল্য পরিচ্ছদ পুরস্কার দিলেন। বেলা 6-7 ঘণ্টার সময় নবাব সেনাপতি মানিকচাঁদের হস্তে দুর্গ সমর্পণ করিয়া শিবিরে গমন করিলেন। সমুদয়ে 146 জন ইউরোপীয় বন্দী ছিল। সেনাপতি সে রাত্রি তাহাদিগকে যেখানে রাখিয়া নিশ্চিন্ত থাকিতে পারেন এমন স্থানের অনুসন্ধান করিতে লাগিলেন। তৎকালে দুর্গের মধ্যে দীর্ঘে 12 হাত, প্রস্থে 9 হাত এইরূপ এক গৃহ ছিল। বায়ু সঞ্চারের নিমিত্ত ওই গৃহের এক এক দিকে এক এক মাত্র গবাক্ষ থাকে। ইংরেজরা কলহকারী দুর্বৃত্ত সৈনিক দিগকে ওই গৃহে রুদ্ধ করিয়া রাখিতেন। নবাবের সেনাপতি দারুণ গ্রীষ্মকালে সমস্ত ইউরোপীয় বন্দী দিগকে ওই ক্ষুদ্র গৃহে নিক্ষিপ্ত করিলেন। সেই রাত্রিতে যন্ত্রণার পরিসীমা ছিল না। বন্দীরা অতি তরায় ঘোরতর পিপাসায় কাতর হইল। তাহারা রক্ষকদিগের নিকট বারংবার প্রার্থনা করিয়া যে জল পাইল, তাহাতে কেবল তাহাদিগকে ক্ষিপ্তপ্রায় করিল। প্রত্যেক ব্যক্তি সম্যকরূপে নিঃশ্বাস আকর্ষণ করিবার আশায় গবাক্ষের নিকটে যাইবার নিমিত্ত বিবাদ করিতে লাগিল এবং যন্ত্রণায় অস্থির হইয়া রক্ষীদিগের নিকট প্রার্থনা করিতে লাগিল, তোমরা গুলি করিয়া আমাদের এই দুঃসহ যন্ত্রণার অবসান করো। এক একজন করিয়া ক্রমে ক্রমে অনেকে পঞ্চত্ব পাইয়া ভূতলশায়ী হল। অবশিষ্ট ব্যক্তিরা সবরাশির ওপর দাঁড়াইয়া নিঃশ্বাস আকর্ষণের অনেক স্থান পাইল এবং তাহাতেই কয়েকজন জীবিত থাকিল। পরদিন প্রাতকালে ওই গৃহের দ্বার উদ্ঘাটিত হইলে দৃষ্ট হইল 146 মধ্যে 23 জন মাত্র জীবিত আছে। অন্ধকূপ হত্যা নামে যে অতি ভয়ঙ্কর ব্যাপার প্রসিদ্ধ আছে, সে এই হত্যার নিমিত্তই সিরাজদৌল্লার কলিকাতা আক্রমণ শুনিতে এত ভয়ানক হইয়া রইয়াছে। উক্ত ঘোরতর অত্যাচার প্রযুক্তই এই বৃত্তান্ত লোকের অন্তঃকরণে অদ্যাপি দেদীপ্যমান আছে এবং সিরাজদৌল্লাও নৃশংস রাক্ষস বলিয়া প্রসিদ্ধ হইয়াছেন। কিন্তু তিনি পরদিন প্রাতকাল পর্যন্ত এই ব্যাপারের বিন্দু বিসর্গ জানিতেন না। সে রাত্রিতে সেনাপতি মানিকচাঁদের হস্তে দুর্গের ভার অর্পিত ছিল, অতএব তিনি সমস্ত দোষের ভাগী। 21শে জুন প্রাতকালে এই নিদারুণ ব্যাপার নবাবের কর্ণগোচর হইলে তিনি অতিশয় অনবধান প্রদর্শন করিলেন। অন্ধকূপে রুদ্ধ হইয়া যে কয় ব্যক্তি জীবিত থাকে, হলওয়েল সাহেব তাহাদের মধ্যে একজন। নবাব তাহাকে আহ্বান করিয়া ধনাগার দেখাইয়া দিতে কহিলেন। তিনি দেখাইয়া দিলেন, কিন্তু ধনাগারের মধ্যে 50 সহস্রের অধিক টাকা পাওয়া গেল না। সিরাজদৌল্লা 9 দিবস কলিকাতার সান্নিধ্যে থাকিলেন।
অনন্তর কলিকাতার নাম আলীনগর রাখিয়া মুর্শিদাবাদ প্রস্থান করিলেন। 2রা জুলাই গঙ্গা পার হইয়া তিনি হুগলিতে উত্তীর্ণ হইলেন এবং লোক দ্বারা ওলন্দাজ ও ফরাসিদিগের নিকট কিছু কিছু টাকা চাহিয়া পাঠাইলেন। তিনি তাহাদিগকে এই বলিয়া ভয় প্রদর্শন করিলেন, যদি অস্বীকার করো তোমাদেরও ইংরেজদের মতো দুরবস্থা করিব। তাহাতে ওলন্দাজেরা 4.5 লক্ষ আর ফরাসিরা 3.5 লক্ষ টাকা দিয়া পরিত্রাণ পাইলেন। যে বছর কলিকাতা পরাজিত হইল ও ইংরেজরা বাংলা হইতে দূরীকৃত হইলেন, সেই বছর অর্থাৎ 1756 খ্রিস্টাব্দে অব্দে দিনেমারেরা এই দেশে বাসের অনুমতি পাইয়া শ্রীরামপুর নগর সংস্থাপিত করিলেন। সিরাজদৌল্লা জয়লাভে প্রফুল্ল হইয়া পূর্ণিয়ার অধিপতি পিতৃব্যপুত্র শকত জংকে আক্রমণ করা স্থির করিলেন। বিবাদ উত্থাপন করিবার নিমিত্ত আপন এক ভৃত্যকে ওই প্রদেশের ফৌজদার নিযুক্ত করিয়া পিতৃব্যপুত্রকে এই আজ্ঞাপত্র লিখিলেন, তুমি অবিলম্বে ইহার হস্তে সমস্ত বিষয়ের ভার দিবে। ওই উদ্ধত যুবা পত্র পাঠে ক্রোধান্ধ ও ক্ষিপ্তপায় হইয়া উত্তর লিখিলেন, আমি সমস্ত প্রদেশের যথার্থ অধিপতি, দিল্লি হইতে সনন্দ পাইয়াছি, অতএব আজ্ঞা করিতেছি তুমি অবিলম্বে মুর্শিদাবাদ হইতে চলিয়া যাও। এই উত্তর পাইয়া সিরাজদৌল্লা ক্রোধে অধৈর্য হইলেন এবং অতি ত্বরায় সৈন্য সংগ্রহ করিয়া পূর্ণিয়া যাত্রা করিলেন। শকত জঙ্গ এই সংবাদ পাইয়া সৈন্য লইয়া তদভিমুখে আগমন করিতে লাগিলেন। কিন্তু শকত জং নিজে যুদ্ধের কিছুই জানিতেন না এবং কাহারও পরামর্শ শুনিতেন না। তাহার সেনাপতিরা সৈন্য সহিত এক দৃঢ় স্থানে উপস্থিত হইল। ওই স্থানের সম্মুখে জলা, পার হইবার নিমিত্ত মধ্যে একমাত্র সেতু ছিল। সৈন্য সকল সেই স্থানে শিবির সন্নিবেশিত করিল, কিন্তু তদীয় সৈন্য মধ্যে এক ব্যক্তিও উপযুক্ত সেনাপতি পার্টি ছিল না। প্রত্যেক সেনাপতি আপন আপন সুবিধা অনুসারে পৃথক পৃথক স্থানে সেনাপতি নিবেশিত করিলেন। সিরাজদৌল্লার সৈন্য ওই জলার সম্মুখে উপস্থিত হইয়া শকত জঙ্গের সৈন্যের ওপর গোলা চালাইতে লাগিল। বড় বড় কামানের গোলাতে তদীয় সৈন্য ছিন্ন ভিন্ন হইলে তিনি নিতান্ত উন্মত্তের ন্যায় স্বীয় অশ্বারোহীদিগকে জলা পার হইয়া বিপক্ষ সৈন্য আক্রমণ করিতে আজ্ঞা দিলেন। তাহারা অতি কষ্টে কর্দম পার হইয়া শুষ্ক স্থানে উপস্থিত হইবা মাত্র সিরাজদৌল্লার সৈন্য অতি ভয়ানক রূপে তাহাদিগকে আক্রমণ করিল। ঘোরতর যুদ্ধ হইতেছে। এমন সময় শকত জং স্বীয় শিবিরে প্রবেশ করিলেন এবং অত্যধিক সুরা পান করিয়া এমন মত্ত হইলেন যে আর সোজা হইয়া বসিতে পারেন না। তাহার সেনাপতিরা আসিয়া তাহাকে রণস্থলে উপস্থিত থাকিবার নিমিত্ত অতিশয় অনুরোধ করিতে লাগিলেন। পরিশেষে ধরিয়া থাকিবার নিমিত্ত এক ভৃত্য সমেত তাহাকে হস্তিতে আরোহণ করাইয়া জলার প্রান্তভাগে উপস্থিত করিলেন। তথায় উপস্থিত হইবা মাত্র শত্রুপক্ষ হইতে এক গোলা আসিয়া তাহার কপালে লাগিল। তিনি তৎক্ষণাৎ পঞ্চত্ব প্রাপ্ত হইলেন। সৈন্যেরা তাহাকে প্রাণত্যাগ করিতে দেখিয়া শ্রেণীভঙ্গপূর্বক পলায়ন করিল। 2 দিবস পরে নবাবের সেনাপতি মোহনলাল পূর্ণিয়া অধিকার করিলেন এবং তথাকার ধনাগারে প্রাপ্ত ন্যূনাধিক 90 লক্ষ টাকা ও শকত জঙ্গের যাবতীয় অন্তঃপুরিকাগণ মুর্শিদাবাদে পাঠাইয়া দিলেন। আজকের ভিডিও এখানেই শেষ। কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।